ओम नमो भगवते रामकृष्णाय। भगवान श्री रामकृष्ण देव, जुग जननी शारदा देवी, যুগাচার্য স্বামী বিবেকানন্দ চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি জগদ্ধাত্রী মাতা এবং বীরেশ্বর শিবজির চরণে। মূল্যবোধে ধন্য জীবন এই পুস্তক অবলম্বনে আমাদের আলোচনা চলছে। ইতিমধ্যেই 5টি পর্ব আলোচনা শেষ হয়েছে। আজকে 6ষ্ঠ পর্ব আলোচনা শুরু হচ্ছে। এখানে আলোচনা করা হয়েছিল মূল্যবোধে ধন্য জীবন গ্রন্থের 3য় অধ্যায় থেকে ছাত্র জীবনে মূল্যবোধের অনুশীলন। এই ছাত্র জীবনে 5টি মূল্যবোধের কথা আমরা আলোচনা করছি, যেটি সংক্ষিপ্ত আকারে বলা হয়েছিল ছাত্র মোরা, নিষ্ঠা মোদের, পঞ্চপ্রতিজ্ঞায়, শাস্ত্রাধ্যয়ন, সত্যোপকার, ঐক্য প্রতিষ্ঠায়। ছাত্রদের 5টি প্রতিজ্ঞা কী কী? প্রথম সংকল্প হচ্ছে তারা স্বাস্থ্য বিধি মেনে চলবে। দ্বিতীয় সংকল্প অধ্যয়নশীল হবে। তৃতীয় সংকল্প সত্যবাদী হবে। চতুর্থ সংকল্প পরোপকারী হবে এবং পঞ্চম সংকল্প ঐক্যবদ্ধ হয়ে চলবে। আগের দিনে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব এই যে প্রতিজ্ঞা, এটি নিয়ে আলোচনা করছিলাম। আজকে মূলত আলোচনা হবে কিভাবে ভালো অধ্যয়নশীল হওয়া যায়। আগের দিনের আলোচনার সূত্র ধরে স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা কিভাবে লাভবান হই সে সম্পর্কে কিছু ইংরেজি নীতিবাক্য, কতগুলো বাণী আমরা আজকে শুরুতে পাঠ করব এবং সে বিষয়ে একটু আলোচনা করে নেব। একটি অ্যারাবিয়ান প্রভার্বে বলা হয়েছে, হি হু হ্যাজ হেলথ হ্যাজ হোপ অ্যান্ড হি হু হ্যাজ হোপ হ্যাজ এভরিথিং। আরব দেশীয় প্রবাদ বাক্য এটি। হি হু হ্যাজ হেলথ হ্যাজ হোপ। যিনি সুস্বাস্থ্যের অধিকারী তিনি জীবনে অনেক আশা নিয়ে চলতে পারেন। তার জীবনে সফল হবার অনেক স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। হি হু হ্যাজ হেলথ হ্যাজ হোপ। তার জীবনে আশা আছে যিনি সুস্বাস্থ্যের অধিকারী। অ্যান্ড হি হু হ্যাজ হোপ হ্যাজ এভরিথিং। আর যার জীবনে এই আশা আছে, সম্ভাবনা আছে, তিনি সব কিছুকে আয়ত্ত করতে পারেন। মূল কথা হলে সুস্বাস্থ্য থেকে আমরা সব কিছু আশা করতে পারি। জীবনে যা হতে চাই তা হতে পারবো। কিপ ইউর ভাইটালিটি। এ লাইফ উইদাউট হেলথ ইজ লাইক এ রিভার উইদাউট ওয়াটার। যিনি সুস্বাস্থ্যের অধিকারী নন তার জীবনটা কেমন বলতে গিয়ে বলা হয়েছে যে এ রিভার উইদাউট ওয়াটার। যদি কোনো নদী জলহীন নদী হয় সেটি যেমন কোনো কাজের নয়, সেটি আসলে নদীই নয়। তেমনি যার জীবনে সুস্বাস্থ্য নেই সেই জীবনটা যেন জীবনই নয়। এ লাইফ উইদাউট হেলথ ইজ লাইক এ রিভার উইদাউট ওয়াটার। জলহীন নদী নদী নয়, আর সুস্বাস্থ্যবিহীন জীবন নয়। এ ফিট বডি, এ কাম মাইন্ড, এ হাউস ফুল অফ লাভ। দিস থিংস ক্যানট বি বট, দে মাস্ট বি আর্নড। নাভেল রবিকান্ত। তিনি বলছেন এ ফিট বডি, একটি সমর্থ একটা শরীর, এ কাম মাইন্ড, একটি শান্ত মন, এ হাউস ফুল অফ লাভ, একটি বাড়ি যেটি হচ্ছে প্রীতিপূর্ণ। একটা বাড়ি হচ্ছে প্রীতিপূর্ণ হয়, আনন্দদায়ক হয়
যখন শরীরটি খুব মজবুত হয় এবং মনটি শান্ত থাকে। যে বাড়িতে মানুষের মন শান্ত নয়, শরীর সুস্থ নয়, সে বাড়িতে আমরা ভালোবাসা খুঁজে পাই না। দিস ক্যানট বি বট, বলা হচ্ছে একটা সুস্বাস্থ্য, একটা শান্ত মন এবং প্রীতি, ভালোবাসা, এগুলো কখনো আমরা কিনে নিতে পারি না। দে মাস্ট বি আর্নড, এগুলিকে অর্জন করতে হয়। একটি সুস্বাস্থ্য অর্জন করতে হলে আমাদের ব্যায়াম ইত্যাদি করতে হবে। একটি শান্ত মন পেতে হলে, আসলে সুস্বাস্থ্যের অধিকারী হলে সুস্থ শরীরে সুস্থ মন বাস করে, এই কথা আমরা জানি। সেই জন্য একটি শান্ত মন পেতে হলে একটি সুস্থ শরীর দরকার। এবং এ হাউস ফুল অফ লাভ, একটি বাড়ি যেটি নাকি পরিপূর্ণ ভালোবাসা রয়েছে, সেটি বাড়িটি হবে সবচাইতে বড় সুন্দর বাড়ি। এগুলোকে বলছে কেনা যায় না, এগুলিকে অর্জন করতে হয়। স্বাস্থ্য অর্জন করতে হয়, মনকে শান্ত রাখার অনুশীলন করতে হয়, এবং তাহলে আমরা ভালোবাসা খুঁজে পাই সেই বাড়িতে। হ্যাপিনেস ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ হেলথ। দলাই লামা বলছেন যে শান্তি, আনন্দ, এই আনন্দ কোথা থেকে আসবে? সুস্বাস্থ্য থেকেই আনন্দ আসবে। হ্যাপিনেস ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ হেলথ। সুস্বাস্থ্যের লক্ষণই হচ্ছে যে আমরা আনন্দে আছি। সুস্বাস্থ্য না থাকলে আমরা আনন্দে থাকতে পারবো না। এ গুড লাফ অ্যান্ড এ লং স্লিপ আর দ্য বেস্ট কিওরস ইন দ্য ডক্টরস বুক। খুব হাসি খুশি আমাদের থাকার চেষ্টা করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম গ্রহণ করতে হবে। ঘুমটা সুন্দর হওয়া দরকার, ভালো ঘুম হওয়া দরকার। এগুলো থাকলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো। আমাদের আর তখন ডাক্তারের কাছে বেশি যাতায়াত করতে হবে না। এ গুড লাফ মানে আনন্দমুখর জীবনযাপন করা। এ লং স্লিপ, একটা ভালো ঘুম হওয়া, ডিপ স্লিপ হবে আমাদের, তাহলে শরীর ভালো থাকবে এবং শরীর ভালো থাকলে আমরা আনন্দে থাকতে পারবো। ইট ইজ এক্সারসাইজ অ্যালোন দ্যাট সাপোর্টস দ্য স্পিরিট অ্যান্ড কিপস দ্য মাইন্ড ইন ভিগার। বলছে আমরা ব্যায়াম করলে, শরীর মজবুত থাকলে আমরা মনের দিক থেকেও অনেক বেশি সচেতন, সক্রিয় থাকতে পারবো। অ্যান্ড কিপস দ্য মাইন্ড ভিগার, মনে আমরা বেশ উৎসাহী থাকতে পারবো। তাহলে আমাদের ব্যায়াম অনুশীলন নিত্য করতে হবে। মিতাহার পরিশ্রম ভেষজে সুলভে মম নিত্যম তে সেবমানস্য ব্যাধিভ্যো নাস্তি মে ভয়ম। বলা হয়েছিল পরিশ্রম মিতাহার, পরিশ্রম করতে হবে, মিতাহার পরিমাণ মতন আহার গ্রহণ করতে হবে। এই দুটি যদি থাকে, এই দুটিকে ওষুধ হিসেবে গ্রহণ করতে হবে। আর এই দুটি ওষুধ কেনার জন্য কোনো অর্থ ব্যয় হয় না, একেবারে সুলভে বিনামূল্যে এই দুটি ওষুধ পাওয়া যায়। যে কোনো মানুষ চাইলেই এই দুটি ওষুধ নিত্য সেবন করতে পারেন। কী কী ওষুধ দুটো আবার বলছি, বলা হচ্ছে পরিশ্রম একটি ওষুধ, আর একটি হচ্ছে মিতাহার, স্বল্পাহার। পরিশ্রম মিতাহার ভেষজে সুলভে মম নিত্যম তে সেবমানস্য। প্রতিদিন যদি আমি এই দুটি ওষুধ সেবা করি, গ্রহণ করি, ব্যাধিভ্যো নাস্তি মে ভয়ম, আমার আপনার তখন ব্যাধির ভয় থাকে না, রোগের ভয় থাকে না। পরিশ্রম মিতাহার ভেষজে সুলভে মম নিত্যম তে সেবমানস্য ব্যাধিভ্যো নাস্তি মে ভয়ম। এখানে একটি ইংরেজি বাক্য বলা হয়েছে, দি গ্রেটেস্ট অফ ফলিজ ইজ টু স্যাক্রিফাইস হেলথ ফর এনি আদার কাইন্ড অফ হ্যাপিনেস। আমরা খুব আনন্দে ফুর্তিতে থাকতে চাই, কিন্তু এই ফুর্তি করতে গিয়ে আমরা যদি স্বাস্থ্যটাকে নষ্ট করি, এর চাইতে মূর্খামি আর কিছু হয় না। স্বাস্থ্যকে জলাঞ্জলি দিয়ে আপনি আনন্দ করব, ফুর্তি করব, সেটি হলে এ সর্বনাশের সৃষ্টি করবে, সর্বনাশ জীবনে এনে দেবে।
এ নিজের পায়ে নিজে কুড়ুল মারা। সেজন্য কোনো আনন্দ ফুর্তির জন্য যেন আমি আপনি স্বাস্থ্যকে জলাঞ্জলি না দিই, একথা এখানে বলা হয়েছে। হেলদি সিটিজেন্স আর দ্য গ্রেটেস্ট অ্যাসেট এনি কান্ট্রি ক্যান হ্যাভ। হেলদি সিটিজেন্স, নাগরিকেরা হবে সুস্বাস্থ্যের অধিকারী। যদি নাগরিকেরা সুস্বাস্থ্যের অধিকারী হয় তাহলে একটি দেশ সে সমৃদ্ধিশালী হয়। একটা দেশের সবচাইতে বড় সম্পদ হলো সুস্বাস্থ্যযুক্ত সুনাগরিক। আমাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, সুনাগরিক হতে হবে, তাহলে আমরা একটি সুন্দর দেশ গঠন করতে পারবো। একটি দেশ মানেই হচ্ছে দেশের নাগরিক। নাগরিকেরা যদি অসুস্থ থাকে, তারা যদি রুগ্ন থাকে, গোটা দেশটি রুগ্ন, গোটা দেশটি অসুস্থ হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই এই সুস্বাস্থ্য লাভের জন্য আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। এই মূল্যবোধ আমাদের প্রত্যেকের প্রয়োজন রয়েছে। যে কোনো মানুষ, যে কোনো দেশে, যে কোনো ধর্মেরই আমরা হই না কেন, আমাদের সুস্বাস্থ্য লাভের জন্য সদা সক্রিয় সচেষ্ট থাকতে হবে। এরপরে আজকের মূল আলোচনা বলা হয়েছে দ্বিতীয় সংকল্প ছাত্রদের, সেটি হচ্ছে অধ্যয়নশীল হওয়া। প্রথম সংকল্পে বলা হয়েছিল আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। দ্বিতীয় সংকল্প হচ্ছে না, আমরা অধ্যয়নশীল হব। বস্তুত আমরা প্রত্যেকেই অধ্যয়ন করি না এমন নয়, কিন্তু কিভাবে অধ্যয়ন করলে আমরা তার থেকে বেশি লাভবান হব, সেই বিষয়গুলো আমরা আমাদের ধারণায় রাখি না, আমাদের মননে চিন্তনে রাখি না। যার জন্য প্রচুর পড়াশোনা করলাম, অনেক সময় নষ্ট হলো, কিন্তু সেই পড়াশোনাগুলো আপনার আয়ত্ত হলো না। স্বামীজি বলছেন, if you have assimilated 5 ideas and made them your life and character, you have more education than a man who has got by heart a whole library. একটি মানুষ যদি গোটা একটি লাইব্রেরি মুখস্থ করে ফেলে, অথচ সেই যে জিনিসগুলো মুখস্থ করেছে, যেগুলো পড়াশোনা করেছে, সেগুলো যদি জীবনে কার্যকর করতে না পারে, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। আর যদি কেউ 5টি ভাবকে নিজের জীবনে আয়ত্ত করতে পারে, সেগুলোকে কার্যকর করতে পারে, প্রয়োগ করতে পারে বাস্তব জীবনে, তাহলে ওই যে ব্যক্তি গোটা লাইব্রেরি মুখস্থ করে ফেলেছে, তার চাইতে এই 5টি ভাব যিনি আয়ত্ত করেছেন তার বেশি শিক্ষা হয়েছে, বেশি বিদ্যা লাভ হয়েছে বুঝতে হবে। সেজন্য মূল কথা আমরা যেন অল্প ভাব নিয়ে হলেও সেই ভাবগুলোকে কার্যকর করতে পারি। আচার্যের একটি সংজ্ঞা আছে সুন্দর, আচিনোতি চ শাস্ত্রার্থম আচারে স্থাপয়ত্যপি স্বয়ং আচরতে যস্মাৎ আচার্য তেন কীর্তিত। আচিনোতি চ শাস্ত্রার্থম, যিনি শাস্ত্রের অর্থকে চয়ন করেন। চয়ন করা মানে হচ্ছে, আমরা বুঝি পুষ্প চয়ন, কথাটি সহজে বুঝি। আমরা ফুলের বাগানে গিয়ে যেগুলো সবচাইতে সুন্দর প্রস্ফুটিত ভালো ফুল, সেগুলোই তুলি, সেগুলো তুলে এনে দেবতার পায়ে নিবেদন করি। এটিকে পুষ্পচয়ন বলা হয়। তেমনি আমরা যে বিদ্যা অর্জন করতে চাই, সেই বিদ্যার ভাণ্ডারে গিয়ে যেগুলো সবচাইতে শিক্ষণীয়, আপনার জীবনের বেশি কার্যকর হবে, বেশি সুফল প্রসব করবে, সেই শিক্ষাগুলো আমাদের শিখতে হবে। এর মধ্যে যে কোনো ভাষা হতে পারে, ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বিদ্যার যে কোনো ডিসিপ্লিন হতে পারে। সেখান থেকে যেগুলো সেরা সেরা বস্তু, সেগুলোকে আমাদের চয়ন করতে হবে। আচিনতি চ শাস্ত্রার্থম আচারে স্থাপয়তি অপি, সেগুলি আবার আচরণে স্থাপন করতে হবে। এবং বলা হয়েছে স্বয়ং আচরতে যস্মাৎ, যার দ্বারা তিনি নিজে স্বয়ং সেই বিদ্যাগুলো শিখে নিজে জীবনে প্রয়োগ করেন, তিনি বলছেন সত্যিকারের আচার্য। এই ভালো ছাত্র হলে আমরা ভালো আচার্য হতে পারবো। যাই হোক, মূল কথা হচ্ছে এই বিদ্যার যে ভাণ্ডার রয়েছে, সেখান থেকে যেগুলো সবচাইতে প্রয়োজনীয়, শিক্ষণীয় সার বস্তু যেগুলো,
সেগুলোকে গ্রহণ করে আমরা জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। এখানে দ্বিতীয় সংকল্প কার্যকর করার জন্য আমরা যে বিদ্যার্থী ব্রত, বিদ্যার্থী হোম করে থাকি, কিভাবে হোমটি হয়, কি কি মন্ত্র উচ্চারণ হয়, এখানে বলা হয়েছে বিদ্যার্থীদের দ্বিতীয় সংকল্প অধ্যয়নশীল হওয়া। এই সংকল্পে বলা হয়েছে ছাত্রানাম অধ্যয়নম তপঃ ইতি স্মৃতিবাক্যম অবধার্য প্রতিভা বিকাশার্থম আচরনিরতো অধ্যয়নপরো ভবিতুমহম যথা সাধ্যম यतिष्ये मेधां मे इंद्रो दधातु मेधाम देवी सरस्वती मेधां मे अश्विनौ उभौ आधत्तं पुष्करस्रजौ निःशेषतमोघ्नाय निखिल विद्यामूर्तये सर्वसिद्धिप्रदात्रे नमः परमात्मने स्वाहा। যার অর্থ হলো অধ্যয়নী ছাত্রদের তপস্যা। এই স্মৃতিবাক্য অনুসরণ করে প্রতিভা বিকাশের নিমিত্ত আমি অধ্যয়ন পরায়ণ হতে যথাসাধ্য চেষ্টা করব। ইন্দ্র আমাকে মেধা দান করুন, দেবী সরস্বতী আমাকে মেধা দান করুন, মালাধারী অশ্বিনী কুমারদ্বয় আমাকে মেধা দান করুন। সর্ব অজ্ঞান নাশক, সকল বিদ্যাস্বরূপ, সর্বসিদ্ধি প্রদাতা পরমাত্মাকে প্রণামপূর্বক আমি আহুতি দান করি। এখন প্রশ্ন, অধ্যয়ন তো আমরা সকলেই অল্প বিস্তর করে থাকি, কিন্তু তার আত্মীকরণ সকলের সমান হয় না। এর কারণ কি এবং এর প্রতিবিধানের উপায় কি? এ সম্বন্ধে কতগুলো নিয়ম মেনে চলার উপদেশ আমাদের পূর্বপুরুষগণ বিদ্বজ্জনেরা বহু পূর্বেই দিয়ে গিয়েছেন। বিষয়গুলো নিয়ে শিক্ষক শিক্ষিকা, মাতা পিতা ও অভিভাবক অভিভাবিকাগণ বিশেষ মনোনিবেশ করলে ও আমাদের ছাত্রছাত্রী ও সন্তান সন্ততিদের সেভাবে পরামর্শ দিলে সার্বিকভাবে সমাজ উন্নত হবে, এতে কোনো সংশয় নেই। দুর্ভাগ্য আমাদের, এ সম্বন্ধে আমরা অনেকেই বিশেষ সচেতন নই এবং কোনো কোনো সময়ে এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিই না। এ বিষয়ে পরামর্শ দিতে গিয়ে একটি সুভাষিতে বলা হয়েছে, বিন্দু বিন্দু জল পড়তে পড়তে যেমন একটি ঘট ভরে যায়, তেমনি প্রতিদিন অল্প অল্প বিদ্যা লাভ করতে করতে আমরা একদিন বড় বিদ্বান হয়ে উঠতে পারি। অনুরূপভাবে ধন সঞ্চয় সম্বন্ধেও বলা হয়েছে, অল্প অল্প ধন সঞ্চয় করতে করতে একজন ব্যক্তি একসময় বড় ধনশালী হয়ে ওঠেন। সুভাষিতটি নিম্নরূপ বলা হয়েছে, জলবিন্দু নিপাতেন ক্রমশ পূর্যতে ঘটঃ সক্রম সর্ববিদ্যানাম ধর্মস্য চ ধনস্য চ। বিন্দু বিন্দু জল পড়তে পড়তে একটা ঘট ভরে যায়, আবার সে একইভাবে অল্প অল্প বিদ্যা অর্জন করতে করতে আমরা বড় বিদ্বান হতে পারি। অল্প অল্প ধন সঞ্চয় করতে করতে আমরা বড় ধনশালী হতে পারি, একথা এখানে বলা হয়েছে। আর কিভাবে আমাদের বিদ্যা হয়, কতগুলো জিনিস বলছে, খুব ধীরে ধীরে করতে হয়, খুব তাড়াহুড়ো হুটুপাটি করলে হয় না। এটি বলতে গিয়ে বলা হয়েছে এই 5টি জিনিস ধীরে ধীরে করলে আমরা সফল হই। কি কি 5টি জিনিস? না, শনৈর পন্থা, শনৈর কন্থা, শনৈ পর্বত মস্তকে, শনৈর বিদ্যা, শনৈর বিত্তম, পঞ্চৈতানি শনৈ শনৈ। শনৈ কথার অর্থ হচ্ছে ধীরে ধীরে। পন্থা, পথ চলতে চলতে আমাদের ধীরে ধীরে পথ চলতে হবে, দেখে চলতে হবে। তা নাহলে উঁচু জায়গা হলে হোঁচট খেয়ে পড়ে যাব, আর যদি নিচু হয়, গর্ত থাকে, তাহলে পা পড়ে গেলে পা ভেঙে যাবে, মচকে যাবে, আমাদের ক্ষতি হবে। সেজন্য পথ চলতে হলে যেন আমরা দেখে শুনে ধীরে ধীরে চলি, যাতে আমাদের কোনো আঘাত না লাগে, শরীরের কোনো ক্ষতি না হয়। শনৈ পন্থা, শনৈ কন্থা। কন্থা হচ্ছে কাঁথা। কাঁথা তৈরি হয় সেলাই করে। এখন সেলাই করতে গিয়ে যদি আমরা তাড়াহুড়ো করি, হাতে ছুঁচ ফুটে যাবে, এতে রক্তপাত হবে, আমাদের ক্ষতি হবে। সেই জন্য বলছে এই সেলাইয়ের কাজ করার সময়
শুধু সেলাইয়ের কাজ বলে নয়, যে কোনো যন্ত্রপাতি নিয়ে কাজ, টুলস নিয়ে কাজ করতে হলে যেন আমরা সাবধানে কাজ করি। মূল কথা হচ্ছে সাবধান হয়ে আমরা যেন চলি। তাড়াহুড়ো হুটুপাটি করতে গিয়ে আমরা অনেক সময় আহত হই, সেটি সম্বন্ধে সাবধান করা হচ্ছে। শনৈ কন্থা এই কথাটির মধ্য দিয়ে কাঁথা সেলাই করতে গিয়ে যেন আমরা তাড়াহুড়ো না করি, ধীরে ধীরে সেলাইয়ের কাজ করি, তাহলে সুন্দরভাবে কাজটি সম্পন্ন হবে। শনৈ কন্থা, শনৈ পন্থা, শনৈ কন্থা, শনৈ পর্বত মস্তকে। পাহাড় দেখলেই আমাদের, নতুন যারা প্রথম পাহাড়ের কাছে গিয়ে উপস্থিত হই, দেখে মনে হবে এই তো সামনেই তো চূড়া, এমন কিছু উঁচু নয়, আমি এক দৌড়ে, এক লাফে দু লাফে একেবারে সে পাহাড়ের চূড়ায় উঠে যাব, এরকম একটা সংকল্প হঠাৎ করে মাথায় চলে আসে। কিন্তু না, এটি করা মোটেই সমীচীন নয়। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। পাহাড় যেমন মৌন মহান, পাহাড়কে আমি আপনি সেরকম যেন সমীহ করে চলি। তা না হলে লাফিয়ে লাফিয়ে দাপিয়ে দাপিয়ে যদি পাহাড়ে উঠতে চাই, তাহলে আমার আপনার পায়ের শিরায় টান পড়ে যাবে, এক সময় আমি আর সেই পাহাড়ের চূড়ায় উঠতে পারবো না। মাঝপথেই এই পাহাড়ে ওঠার সংকল্প ত্যাগ করে নেমে আসতে হবে। সেজন্য বলছে যে শনৈ পর্বত মস্তকে, পাহাড়ের চূড়ায় উঠতে হলে আমরা ধীরে ধীরে পথে অগ্রসর হই। শনৈ পর্বত মস্তকে। ঠিক একইভাবে শনৈর বিদ্যা লাভ করতে হলো অল্প অল্প করে। একদিনে সারা রাত পড়ে আমি পরীক্ষা দেবো, এরকম যদি মনে করি, হ্যাঁ আমি পড়াশোনা করতে পারি, দেখা যাবে সারা রাত জেগে পড়লে শরীরের উপরে এমন বিরূপ প্রতিক্রিয়া হলো, পরের দিন হয়তো আমার ঠিকভাবে হজম হলো না, হ্যাঁ শরীর অবসন্ন হলো, সেখানে বিশ্রাম হলো না, সেখানে সকাল থেকে অনেকে বমি করতে থাকে, অসুস্থ হয়ে পড়ে, ডাক্তারের কাছে যেতে হয়, পরের দিন পরীক্ষাটাই হয়তো আসে দিতে পারলো না। সেজন্য কী করতে হবে, এই পরীক্ষার আগের দিন যেন বেশি পরিশ্রম করতে না হয়, সারা বছর ধরে অল্প অল্প পড়ে পরীক্ষার আগের দিনে কেবলমাত্র একটু চোখ বুলিয়ে নেওয়া, যে কোনো জায়গাটা আমার আটকাচ্ছে কিনা একটুখানি দেখে নিলাম। কিন্তু ওই একদিনে সব পড়াটা তৈরি করে ফেলবো এরকম মনে করতে গিয়ে অনেকে পাগল হয়ে যাচ্ছে, শরীর খারাপ করছে, অসুস্থ হয়ে পড়ছে, সে মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ছে। সেই জন্য এরকম যেন আমরা না করি। প্রথম থেকে এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, সাবধান হতে হবে। একদিনে যেমন নাকি আমি আপনি প্রচুর বিদ্যা শিক্ষা করার জন্য সচেষ্ট হব না, তেমনি একদিনও আবার পড়াশোনা থেকে বিরত থাকব না। প্রতিদিন অল্প অল্প করে পড়তে পড়তে আমি আপনি অনেক বড় বিদ্বান হয়ে উঠতে পারি। সেটা বলছে শনৈর বিদ্যা, শনৈর বিত্তম। অল্প অল্প সঞ্চয় করতে করতে আমি আপনি বড় সঞ্চয়ী হয়ে উঠতে পারি। আমি আপনি যদি 1 টাকা 2 টাকা করে লক্ষ্মীর ঘটের মধ্যে রাখি, এতে আমার আপনার সংসার পরিচালনা এতটুকু অসুবিধে হবে না। কিন্তু একদিন দেখা যাবে যে ঘটে আর পয়সা প্রবেশ করছে না, ঘরটি ভাঙলে দেখা যাবে সে 2000 টাকা সেখান থেকে বেরিয়ে এলো। কিন্তু একদিনেই যদি আমি মনে করি 2000 টাকা আমি জমাবো, তাহলে দেখবেন আমার আপনার সংসার পরিচালনায় অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। সেজন্য তাহলে বিদ্যা অর্জন করতে গেলে ধীরে ধীরে বিদ্যা অর্জন করতে হয়। আবার এরকম ধনশালী হতে হলেও অল্প অল্প সঞ্চয় করতে করতে আমি আপনি এই বিত্ত সঞ্চয় করতে পারি। এই 5টি জিনিস সেজন্য ধীরে ধীরে করতে বলা হয়েছে। সম্পূর্ণ শ্লোকটি আরেকবার পড়ছি। বলা হয়েছে শনৈ পন্থা, শনৈ কন্থা, শনৈ পর্বত মস্তকে, শনৈর বিদ্যা, শনৈর বিত্তম, পঞ্চৈতানি শনৈ শনৈ। 5টি জিনিস আমরা যেন ধীরে ধীরে করি, তাহলে আমরা জীবনে সফল হতে পারব। আরেকটি জিনিস এখানে বলা হয়েছে এই বিদ্যা শিক্ষা সম্বন্ধে,
যে বিদ্যাশিক্ষা কীরকমভাবে হয়। আমরা বিদ্যাশিক্ষার জন্য শিক্ষকের কাছে যাই, কিন্তু শিক্ষক শুধু পড়ে গেলেন, আমি শুনে গেলাম, এতে কি হবে? বলা হচ্ছে এরকম না, শিক্ষার কতগুলো ক্রম আছে। কিভাবে শিক্ষাটা হয় বলা হচ্ছে আচার্যাৎ পাদম দত্তে পাদম অন্যে স্বমেধয়া পাদম স্বব্রহ্মচারীভ্য পাদ কালায় পচ্যতে। শিক্ষার বলছে চারটে পাদ, চারটে অংশ। প্রথম অংশটা আমরা পাই শিক্ষকের কাছ থেকে, আচার্যের কাছ থেকে। আচার্যাৎ পাদম আদত্তে, আমরা শিক্ষক মশাইয়ের কাছ থেকে এক চতুর্থাংশ আমরা পেয়ে থাকি। 1/4 শিক্ষা আমরা শিক্ষকের কাছ থেকে পাই। এরপর বলছে পাদম অন্যে স্বমেধয়া, আমার আপনার যে মেধা বা বুদ্ধি রয়েছে, সেই মেধা এবং বুদ্ধি দিয়ে দ্বিতীয় ভাগ শিক্ষা আমরা লাভ করতে পারি। তারপর বলছে তৃতীয় ভাগ শিক্ষা থেকে আসে পাদম স্বব্রহ্মচারীভ্য, নিজের যে বন্ধু বান্ধবরা রয়েছে তাদের সঙ্গে মেলামেশা, কথাবার্তা বলে তাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে আরেকটা অংশ আমরা শিখি। শেষেরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পাদ কালায় পচ্যতে, যে আর যে একটা অংশ রয়েছে 4/3 কথা বললো, চতুর্থ ভাগটা কিভাবে পাই না, সেটা হচ্ছে সময় হলে হয়, তার জন্য অপেক্ষা করতে হবে, যথা সময়ে সেই শিক্ষাটা হবে। আপনি দেখবেন ছেলেবেলায় হয়তো একটা কবিতা মুখস্থ করে রেখেছিলাম, অর্থ বুঝতে পারিনি, হঠাৎ একটা সময় সেটা নিয়ে ভাবছি, চিন্তা করছি, হাঁটছি, চলছি, ট্রেনে যাচ্ছি কি বাসে যাচ্ছি, হঠাৎ সেই শব্দটি আমার মনের মধ্যে এলো এবং হঠাৎ ফ্ল্যাশ করে উঠলো, আরে এই শব্দটির তো এই অর্থ, আমি এতদিন তো এটা ভাবিনি, এই এতদিনে আমার আপনার সময় হয়েছে, এই সময়ে সেই বিদ্যাটা আমার করায়ত্ত হয়েছে। একটি খুব সুন্দর কাহিনী আছে। একটি দেশে একজন রাজা, তিনি তার পুত্রকে শিক্ষিত করে তুলবেন, সেই শিক্ষিত করে তোলার জন্য তিনি গুরুগৃহে পাঠিয়েছেন। এবার বেশ 2-3 মাস হতেই রাজার মনে হয়েছে যাই গুরুগৃহে আমার পুত্র কতটা শিক্ষা লাভ করেছে একবার দেখে আসি। তিনি গিয়ে সেই পুত্রকে নিজের কাছে ডাকলেন, ডেকে খানিকটা যেন পরীক্ষা করছেন, তাহলে 3 মাস 4 মাস হয়েছে, এতে কী শিক্ষা করেছেন। তিনি মোটেই সন্তুষ্ট হলেন না যে এই 3 মাস 4 মাস সময় গেল, গুরু তেমন কিছুই শেখালেন না, এ শুধুমাত্র যেন কাজকর্ম করাচ্ছেন। এগুলো নিয়ে রাজার মনে একটু সন্দেহ দেখা দিল, একটু উষ্মা তিনি প্রকাশ করলেন গুরুর কাছে যে এতটা সময়ের মধ্যে তেমন কিছুই আমার পুত্র শিক্ষা লাভ করতে পারেনি। তখন সেই যিনি গুরু ছিলেন তিনি বললেন, রাজামশাই দেখুন, আমি একটি উদাহরণ আপনার সামনে উপস্থাপন করতে চাইছি। কি না, দেখুন আমি আমার একটি কুঁড়ে ঘর তৈরি করছি বনের মধ্যে। দেখুন সামনেই কি দিয়ে কুঁড়ে ঘর তৈরি করছি না, মাটির মেঝে, মাটির দেয়াল, এখানে বাঁশ রয়েছে, কাঠ রয়েছে, এগুলো দিয়ে আমি খুঁটি ইত্যাদি করছি। উপরে যে চাল হচ্ছে সেটি হচ্ছে খড় দিয়ে তৈরি করছি। আমার এই কুঁড়ে ঘরটি দেখা যাবে হয়তো 10 দিন 15 দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। কিন্তু দেখুন আপনি আপনার যে রাজপ্রাসাদ রয়েছে, আরেকটি নতুন প্রাসাদ আপনি তৈরি করছেন, সেই প্রাসাদটি আপনি কি ওই 10-15 দিন সময়ের মধ্যে তৈরি করতে পারবেন? রাজা শুনে অবাক হলেন, সত্যি তো তাই। বলছে দেখুন আমার এই 10-15 দিনের মধ্যে আমার কুঁড়ে ঘরটি তৈরি হয়ে যাবে, কিন্তু দেখবেন এটি 2 বছরও টিকসই হবে না, এরই মধ্যে সেটি ঝড় আসবে কি অন্য কোনো কারণে সেটি ভেঙে পড়বে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনার রাজপ্রাসাদটি আপনি এই 15 দিনে তৈরি করতে পারবেন না, 1.5 বছর 2 বছর লাগবে। এই যে এত দীর্ঘ সময় ধরে আপনি আপনার রাজপ্রাসাদটি তৈরি করলেন, কতটা মজবুতভাবে সেটিকে তৈরি করলেন, এটি 200-300 বছর 500 বছর সেটি টিকবে, ঝড় ঝঞ্ঝা এলো সেটিকে ধ্বংস করতে পারবে না।
নষ্ট করতে পারবে না। তা আপনার পুত্রকেও যদি সত্যিকারের শিক্ষায় শিক্ষিত করতে হয়, এভাবে সময় দিয়ে ধীরে ধীরে অত্যন্ত মজবুতি শিক্ষায় তাকে শিক্ষিত করলে সেই শিক্ষাটা স্থায়ী হবে। তা নাহলে হঠকারী শিক্ষা, এক্ষুনি একটু শিখলাম, পর মুহূর্তে সেটি ভুলে গেলাম। যেমন নাকি অনেক সময় আমরা দেখি সোডার বোতল, সে হুশ করে সেটিকে খোলা মাত্র উঠে পড়লো, আবার সঙ্গে সঙ্গে সেটি নিচে পড়ে গেল। এরকম নয়, শিক্ষারও ভিত্তিটাকে অত্যন্ত মজবুত করা দরকার। রামকৃষ্ণ মিশনে যখন নাকি ছাত্ররা এসে ভর্তি হয়, তারা সব ছাত্রই যে খুব উচ্চ মেধার এরকম মনে করার কারণ নেই, কিন্তু প্রতিদিন ধীরে ধীরে সে শিক্ষা অর্জন করছে, অল্প অল্প করে শিখছে। হয়তো আপাত দৃষ্টিতে দেখা যায় সে বেশি উন্নতি করলো না, বেশি নম্বর পেল না, কিন্তু ভবিষ্যতে দেখা যায় সেই ছেলেগুলো তারা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে যখন যাচ্ছে, অনেক রকম তারা সুযোগ হয়তো পেল বা পেল না, কিন্তু এই যে প্রথম থেকে তারা ধীরে ধীরে বেশ একটা ভিত্তি তৈরি করেছিল, সেই ভিত্তির উপর দাঁড়িয়ে তারা পরবর্তী শিক্ষাটা অনেক সহজে আয়ত্ত করতে পারছে, তারা অনেক বেশি এগিয়ে যেতে পারছে। সেই জন্য আমাদের এই শিক্ষার যে ক্রম, কিভাবে শিক্ষা হয় সেটি সম্বন্ধে ধারণা খুব পরিষ্কার থাকা দরকার। মূল কথা হচ্ছে অল্প অল্প করে প্রতিদিন শিখব, একদিনে সব শিক্ষা লাভ করার চেষ্টা করব না। সেটি করতে গিয়ে শরীর মনের ক্ষতি হয়, শিক্ষাও সম্পৃক্ত হয় না, সেটির অ্যাসিমিলেশন হয় না। কিন্তু ধীরে ধীরে অল্প অল্প করে শিখলে সেটা আমাদের আত্মস্থ হয়, আত্মীকরণ হয়, সেই শিক্ষাটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়। যে জিনিসটা খুব দ্রুত আয়ত্ত হবে সেই জিনিসটা অনেক দ্রুত ভুলেও যেতে পারি, কিন্তু যেটি নাকি ধীরে ধীরে আত্মস্থ করব সেই শিক্ষাটা কিন্তু আমরা সহজে ভুলবো না। সেই জন্য অদ্ভুত সুন্দর এই শ্লোকটির অবতারণা করা হয়েছে আচার্যাৎ পাদমাদত্তে। আচার্যের কাছ থেকে শিক্ষার একটি অংশ আমরা লাভ করি, পাদমন্যে স্বমেধয়া, আমার আপনার মেধা দিয়ে বুদ্ধি দিয়ে আরেকটি অংশ আমরা শিক্ষা লাভ করি, পাদম স্বব্রহ্মচারীভ্য, সতীর্থদের সঙ্গে আলোচনা করে, বন্ধুদের সঙ্গে শিক্ষা বিষয় আলোচনা করে আমরা তৃতীয় ভাগ শিক্ষা করি। এবং পাদ কালায় পচ্যতে, সময় হলে, সময় আমাদের বড় শিক্ষা দেয়, সেই সময় আমাদের কাছে ভেতর থেকে একটা শিক্ষা আসে। এইভাবে চারটি শিক্ষার অংশ চারভাবে আমরা পেয়ে থাকি। আরেকটি শ্লোকে এই বিদ্যার্থীর 5টি লক্ষণ বলে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে কাকচেষ্ট বকধ্যানী শ্বান নিদ্র তথৈবচ স্বল্পাহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণ। বিদ্যার্থীর 5টি লক্ষণ রয়েছে। এই 5টি লক্ষণ কি কি বলছে? প্রথম, সে কাকের মতন সে সক্রিয় থাকবে, সদা সর্বদা সচেষ্ট থাকবে। কাক কখনো কুড়েমি করে না, সে হয় খাদ্য সংগ্রহ করছে, তা না হলে সে বাসা বাঁধছে বা খাদ্যের সন্ধান করছে, এইভাবে সারা দিন সে সক্রিয় থাকছে। কাকের কাছ থেকে এই সক্রিয়তার শিক্ষা লাভ করতে হবে। যে ছাত্র সদা সর্বদা সক্রিয় থাকবে সে ভালো শিক্ষার্থী হবে, ভালো বিদ্বান হবে ভবিষ্যতে। কাকচেষ্ট বকধ্যানী, বকের মতন ধ্যানশীল হতে হবে। আমরা জানি বক শিকারের আশায় জলে দাঁড়িয়ে থাকে, আবার এক পায়ে দাঁড়িয়ে থাকছে এবং একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকছে, এতটুকু সে বিচলিত হচ্ছে না, সে নড়ছে না। মাছগুলো ভাবতে থাকে যে অন্য একটি খড়কুটো, যেগুলো হচ্ছে স্থির বস্তু, কাঠ, ইট, কাঠ, মাটি, এরকম স্থির বস্তুগুলো যেমন, এই বকটিও আসলে সেরকম কোনো একটি হচ্ছে জড় বস্তু বলে মনে করতে থাকে।
বকটি এত স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, একেবারে জড়ের মতন দাঁড়িয়ে থাকছে। সেজন্য মাছেরা তার সামনে এসেও কোনো সন্দেহ করে না, সে আপন মনে খেলতে থাকে, বিচরণ করতে থাকে। আর বকটি যে মুহূর্তে বুঝতে পারছে শিকার আমার একেবারে সাধ্যের মধ্যে এসে গিয়েছে, তক্ষুনি সে ছোঁ মেরে সেই শিকার ধরে নিচ্ছে। বলছে বিদ্যার্থীকে এরকম খুব একেবারে একাগ্র হবার চেষ্টা করতে হবে। বক যেন সেই শিকারের জন্য সে ধ্যান পরায়ণ হয়ে থাকছে, একেবারে স্থির হয়ে থাকছে, সেই যেন ধ্যানই। তেমনি যিনি ভালো ছাত্র হবেন, তিনি তার পড়াশোনার বিষয়ে এত ফোকাসড হবেন, সেই বিষয়ে এতটা মনোনিবেশ করবেন, অন্য দিকে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তার দৃষ্টি যাবে না। যে শিক্ষাটা আয়ত্ত করতে চাই, বিদ্যা আয়ত্ত করতে চাইছেন, শুধু সেখানেই মনটা স্থির হবে, একাগ্র হবে। এটিকে বলছে বকত ধ্যানী। বকের কাছ থেকে শিক্ষা নিতে হবে, ধ্যান পরায়ণতা শিক্ষা করতে হবে, বকত ধ্যানী। তাহলে কাকের কাছ থেকে সক্রিয়তার শিক্ষা, বকের কাছ থেকে ধ্যান পরায়ণ হওয়ার শিক্ষা নিতে হবে। কাক চেষ্ট বকত ধ্যানী শ্বান নিদ্র। শুনো কথার অর্থ হচ্ছে কুকুর। কুকুর আমরা জানি খুব স্বল্প নিদ্র, অল্প একটু শব্দ হলেই সে জেগে ওঠে। আমরা জীবনে বেশি ঘুমিয়ে উচ্চশিক্ষার অধিকারী হব এটি আশা করা যায় না। নিদ্রা জয়কর। অর্জুনের একটি গুণ ছিল, তিনি জিত নিদ্র ছিলেন। তা আমাদেরও এই ঘুমকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করতে হবে। যেটুকু আমাদের 5 ঘন্টা ঘুম, 6 ঘন্টা ঘুম ছোটরা সেটুকু ঘুমবে, কিন্তু তার বেশি ঘুমুলে শরীর আড়ষ্ট হয়ে যায়, সেখানে তামসিকতা এসে ভিড় করে। এই তামসিকতায় যেন আমরা ডুবে না যাই, সেই জন্য বলা হয়েছে স্বল্প নিদ্রা হবার চেষ্টা করতে হবে। কুকুরের কাছ থেকে শিক্ষা নিতে হবে স্বল্প নিদ্রা হবার শিক্ষা। শ্বান নিদ্র তথৈবচ। তার বলছে স্বল্পাহারী। খুব বেশি খাওয়া দাওয়া করলেও সে হজম করতে আমাদের সমস্ত শক্তি চলে যাবে। সেজন্য বলা হচ্ছে খাওয়া দাওয়া পরিমিত খাবার হবে। আমরা এই খাবারগুলো খাবো, খাবারগুলো যেন আমাদের না খায়, এ বিষয়ে সচেতন থাকতে হবে। সেজন্য স্বল্পাহারী। তারপরে বলা হচ্ছে গৃহত্যাগী। আপনি স্কুল কলেজের শিক্ষা গ্রামের বাড়িতে হোক বা শহরে যেখানে আছি কাছাকাছি জায়গায় সে শিক্ষাটা পেতে পারবো, কিন্তু উচ্চশিক্ষা লাভ করতে হলে বলা হয়েছে গৃহত্যাগ করতে হবে, আস্তে বাইরে যেতে হবে। বাইরে না বেরোলে আমাদের চোখ কান খুলবে না। সেই জন্য আস্তে আস্তে একটা সময় আসবে যে উচ্চশিক্ষার জন্য আমাদের বাইরে বেরোতে হবে, গৃহত্যাগী হতে হবে। তাহলে বিদ্যার্থীর 5টি লক্ষণ: কাক চেষ্ট, বক ধ্যানী, শ্বান নিদ্র তথৈবচ, স্বল্পাহারী, গৃহত্যাগী, বিদ্যার্থী 5 লক্ষণ। আরেকটি বিষয় বলা হয়েছে, যিনি ভালো ছাত্র হতে চাইবেন তাকে কুড়েমি করলে হবে না, আলস্যে ভর করলে হবে না, তাকে আগেই বলেছি খুব সক্রিয় হতে হবে, তাকে পরিশ্রমী হতে হবে। বলা হয়েছে সুখার্থিন কুত বিদ্যা নাস্তি বিদ্যার্থিন সুখম, সুখার্থ বা ত্যাজেত বিদ্যা, বিদ্যার্থ বা ত্যাজেত সুখম। সুখার্থিন কুত বিদ্যা। সুখার্থী যে আয়েসী, তার বিদ্যা কোথায়? আরাম করে বিদ্যা লাভ হবে না। দুগ্ধ ফেন নিভ শয্যায় শুয়ে আমরা কখনো বড় বিদ্বান হতে পারবো না। brought up in the lap of luxury, lying on a bed of roses and never shedding a tear, who has ever become great, who has ever unfolded the Brahman within. স্বামী বিবেকানন্দ সুন্দরভাবে বলছে, brought up in the lap of luxury, বিলাসের কোলে শুয়ে বড় হবার চেষ্টা করে, বিলাসিতার মধ্যে বড় হতে গেলে বলছে তার জীবন গড়ে ওঠে না। brought up in the lap of luxury, lying on a bed of roses, বলছে গোলাপের পাপড়ির বিছানায় শয্যায় শুয়ে, and never shedding a tear, এক ফোঁটাও চোখের জল না ফেলেও, who has ever become great, কে কবে বড় হয়েছে,
খুব আরাম করে এক ফোঁটাও চোখের জল না ফেলে পরিশ্রম না করে কে কবে বড় হয়েছে? হু হ্যাজ এভার আনফোল্ডেড দ্য ব্রহ্মণ উইদিন, নিজের মধ্যে যে ব্রহ্মের শক্তি রয়েছে সেই শক্তিকে কে কবে এরকম আরাম করে কোনো রকম চেষ্টা না করে চোখের জল না ফেলে কে কবে নিজের ব্রহ্মশক্তিকে জাগাতে পেরেছে? কোনো দিন কেউ পারেনি। সেজন্য পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। 3টি ইংরেজি শব্দ বলা হয়, বলছে অ্যাসপিরেশন, পার্সপিরেশন, ইন্সপিরেশন। ইন্সপিরেশন আসে কোত্থেকে? বাইরে থেকে ইন্সপিরেশন আছে। আমি একজন বিদ্বান মানুষকে দেখলাম, আচ্ছা ইনি এত বিদ্বান হয়েছেন, তাহলে উনি যদি হতে পারেন আমি কেন পারবো না? এইটা অন্যের কাছ থেকে, বাইরের থেকে একটা উদ্দীপনা পেলাম, অনুপ্রেরণা পেলাম। বাইরে থেকে প্রথম অনুপ্রেরণা পেলাম। উনি যদি হতে পারেন, এই শিক্ষক, বাবা স্যার এত জানেন, এত জ্ঞানী, এত বিদ্বান, এত বুদ্ধিমান, এই একটা ইন্সপিরেশন এলো শিক্ষকের কাছ থেকে বা একজন বিদ্বান মানুষের কাছ থেকে, আমাদের জীবনে অনুপ্রেরণা এলো। এই অনুপ্রেরণা আসার পরে অ্যাসপিরেশন, উনি যখন বড় হয়েছেন, বড় হতে পেরেছেন, আমিও বড় হব, এই নিজের ভেতর থেকে একটি সংকল্প আসবে, ভিতর থেকে একটি আরতি আসবে, আকুতি আসবে, না আমিও জীবনে বিদ্বান হব, বড় হব। এটা হচ্ছে দ্বিতীয়। তাহলে ইন্সপিরেশন, তারপরে হচ্ছে অ্যাসপিরেশন, তারপরে বলছে পার্সপিরেশন। পার্সপায়ার হচ্ছে ঘামা। আমি আপনি এসি ঘরে বসে থাকলে ঘামবো না, শুয়ে থাকলেও ঘামবো না, কিন্তু যদি বাইরে বেরোই, মাঠে কাজ করি, হাল চাষ করি, লাঙল দিই, জমিতে কোদাল কোপাই, তাহলে প্রচণ্ড ঘাম হবে, সোয়েটিং হবে। সোয়েট হার্ড ফর সুইট রেওয়ার্ড বলে কথা আছে। সোয়েট হার্ড, এতটা কঠোর পরিশ্রম করো যে তোমার একেবারে শরীর দিয়ে ঘাম ঝরবে, তাপ উৎপন্ন হবে। এটাই হচ্ছে তপস্যা। তপস্যা এই কথাটা কিন্তু এই তাপ কথাটির সঙ্গে যুক্ত। তপ, তপ হচ্ছে তপ্ত হওয়া। কখন শরীর তপ্ত হচ্ছে? আমি আপনি যখন কঠোর পরিশ্রম করছি, শরীর তপ্ত হচ্ছে, তখন ঘাম ঝরছে। তাই এটাই হচ্ছে তপস্যা। তাহলে চাষিদের অনেক সময় চাষ করতে ভালো লাগবে না, জমিতে লাঙল দিতে কষ্ট হবে, কোদাল কোপালে কষ্ট হবে, ঘাম হবে, কিন্তু এই কষ্ট করলে তবে সেই জমি চাষের উপযুক্ত হবে। সেখানে বীজ বপন করলে, তারপর যথাসময়ে জল দিলে, সার দিলে সেখানে সুন্দর শস্য উৎপাদিত হবে। তার মানে তাপ সেখানে প্রয়োজন হচ্ছে, যে শরীরে ঘাম, পরিশ্রম এটি দরকার হচ্ছে, এটি দিয়ে সুন্দর ফসল আমরা পাই। বলছে এই পরিশ্রম করতে ইচ্ছে করবে না, ভালো লাগবে না, কিন্তু করলে আমার আপনার কল্যাণ হবে। যেটা করতে ভালো লাগে না অথচ করলে কল্যাণ হয়, সেটিই তপস্যা এখানে বলবো। ছাত্রদের সবসময় পড়তে ভালো লাগবে না, কিন্তু পড়লে কল্যাণ হয় এটি জেনে ছাত্ররা পড়াশোনা চালিয়ে যাবে। জপ ধ্যান করতে সবসময় ভালো লাগবে না, কিন্তু ওষুধ যেমন খেতে ইচ্ছে করে না, ওষুধ খেলে ভালো হয়, তেমনি অনেক সময় সাধন ভজন তপস্যা পড়াশোনা এগুলো করতে ইচ্ছে করবে না, কিন্তু করলে আমাদের কল্যাণ হয়। এই যে করতে ভালো লাগছে না অথচ করতে হয়, এটি তপস্যা বলবো। তো এই তপস্যাটা আমাদের করতে হবে, আরাম করে কুড়েমি করে হবে না। ওই ব্রট আপ ইন দ্য ল্যাপ অফ লাক্সারি, লাইং অন এ বেড অফ রোজেস অ্যান্ড নেভার শেডিং এ টিয়ার, হু হ্যাজ এভার বিকাম গ্রেট, হু হ্যাজ এভার আনফোল্ডেড দ্য ব্রহ্মণ উইদিন। নিজের ব্রহ্মশক্তিকে, নিজের ভেতরের যে কোনো শক্তিকে জাগাতে হলে এর জন্য অনেক অধ্যবসায় দরকার, পরিশ্রমের কোনো বিকল্প নেই। একজন যদি খেলোয়াড়ও হন, কত দিনের পর দিন তাকে হচ্ছে অনুশীলন করতে হচ্ছে। বন্ধুরা অনেকে পিকনিক করতে চলে যাচ্ছে, অনেকে সিনেমা দেখতে চলে যাচ্ছে, ছুটে চলে যাচ্ছে, কিন্তু দেখবেন একজন সৌরভ গাঙ্গুলি হতে হলে, একজন সচিন তেন্ডুলকর হতে হলে তাদেরকে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, তবে তারা সৌরভ গাঙ্গুলি হয়েছেন কি সচিন তেন্ডুলকর হয়েছেন। তা না হলে কিন্তু তার পক্ষে সম্ভব ছিল না। একটাতে ফোকাসড,
অন্য বন্ধু বান্ধব কোথায় হই হই করে আনন্দ করে ফুর্তি করে বেড়েছে, আর তারা মনে করেছে এই সৌরভটা হচ্ছে একটা হচ্ছে মূর্খ, সে হচ্ছে এখানে আমাদের দলে এলো না, আনন্দ করলো না, কি আনন্দটা মিস করে গেল। কিন্তু সে তার যে প্রতিভা সেটা বিকাশের জন্য সব কিছুকে ত্যাগ করেছে, নিজের সেই প্রতিভার বিকাশ করেছে। কি করলে, কিভাবে বল এলে, কীভাবে সেটিকে তারকে ফেস করতে হবে, তাকে আটকাতে হবে, তাকে সঠিক স্থানে সেটিকে মারতে হবে, প্লেস করতে হবে, দিনের পর দিন তাকে সেটা অনুশীলন করতে হয়েছে, তবে সেই স্কিলটা তার হয়েছে। তা সেজন্য বলছে সুখ আয়েশ করে আরাম করে কখনো এরকম কেউ কোনো বিদ্যা আয়ত্ত করতে পারেনি। সেজন্য সুখার্থী ন কুত বিদ্যা নাস্তি বিদ্যার্থী ন সুখম। বিদ্যার্থীর সুখ নেই, আরাম নেই। সুখার্থ বা ত্যাজেদ বিদ্যা। সুখ চাইলে তুমি, আরাম চাইলে বিদ্যা ছাড়তে হবে। আর বিদ্যার্থ বা ত্যাজেদ সুখম। বিদ্যা লাভ করতে চাইলে, বিদ্যা যদি চাই আমরা লাভ করতে, তাহলে আমাদের আরাম কুড়েমি ত্যাগ করতে হবে। এগুলি হচ্ছে অতি সুন্দর সমস্ত সত্যকে তুলে ধরা হয়েছে। আমাদের তাহলে তপস্যার জীবন, অধ্যবসায়ের জীবন, পরিশ্রমের জীবন যাপন করতে হবে। ইন্সপিরেশান, অ্যাসপিরেশান এবং পার্সপিরেশান। পার্সপায়ার মানে হচ্ছে খাটা, পরিশ্রম করা, ঘামা। তাহলে সোয়েট, হার্ড, খুব কঠোর পরিশ্রম করে ঘামতে হবে। ফর সুইট রিওয়ার্ড। সুইট হচ্ছে মিষ্ট, রিওয়ার্ড মানে আমরা উপহার পাবো, পুরস্কার পাবো। পুরস্কার পাবার জন্য আমাদের কঠোর অধ্যবসায় পরিশ্রম করতে হবে। এরপরে বলছে ভালো ছাত্রের গুণাবলী কী কী, সেটি একটি সুন্দর শ্লোকে তুলে ধরা হয়েছে। এখানে মূলত হচ্ছে ভালো শিষ্যের গুণাবলী। আসলে ছাত্র মানে শিষ্য। তা আমরা অনেকেই নিজেদের সাধক জীবনেও মনে করি আমরা হচ্ছে অমুক গুরুদেবের আমি শিষ্য। গুরুর যেমন নাকি কতগুলো যোগ্যতা প্রয়োজন হয়, তবে তিনি গুরু। শিষ্যকেও সত্যিকারের শিষ্য বলে যোগ্য হয়ে ওঠার জন্য কতগুলো গুণের অনুশীলন করতে হয়। সেখানে বলা হচ্ছে তাহলে শিষ্যের গুণাবলী কী কী, সেগুলো বলতে গিয়ে বলা হয়েছে পুণ্যবান, ধার্মিক, শুদ্ধ, গুরু ভক্ত, জিতেন্দ্রিয়, শিষ্য, যজ্ঞা ভবে সহি, দান ধ্যান পরায়ণ। তাকে পুণ্যবান হতে হবে। শিষ্যের গুণাবলীর প্রথম গুণ হচ্ছে পুণ্যবান। ধার্মিক, তিনি ধর্মনিষ্ঠ হবেন, যা ধারণ করে সেটাই ধর্ম। ধার্মিক, শুদ্ধ, পবিত্র হবেন। গুরু ভক্ত, যার কাছে শিক্ষা নেবেন তার ভক্ত, তার অনুরাগী, তার কাছে বিনয়ী, নম্র হতে হবে। জিতেন্দ্রিয়, ইন্দ্রিয় পরায়ণ হলে ভালো শিষ্য হওয়া যায় না, ভালো ছাত্র হওয়া যায় না। সংযত জীবন যাপন করার চেষ্টা করতে হবে। যিনি যত সংযত জীবন যাপন করবেন তিনি তত ভালো ছাত্র হবেন, ভালো শিষ্য হবেন। জিতেন্দ্রিয়। শিষ্য যজ্ঞা ভবে সহি, তিনি যোগ্য শিষ্য হবেন। আর দান ও ধ্যান ও পরায়ণ, তিনি দানশীল, যেটুকু তার দেবার মতন শক্তি থাকবে সেটুকু দেবার চেষ্টা করবেন। এই দান যে সবসময় অর্থকরী দান হবে তা নয়, তিনি সেবা দান করবেন, শিক্ষকের প্রতি সেবা পরায়ণ হবার চেষ্টা করবেন। অন্য নানাভাবে এই দান করা যেতে পারে। যে কোনো জায়গায়, যে কোনো অবস্থানে থেকেই আমরা দানশীল হতে পারি। একজন হয়তো মনে কোনো কষ্ট পাচ্ছে, তার পাশে থেকে একটু দুটি মিষ্টি কথা বলে আমি তাকে সাহায্য করতে পারি। এই সাহায্যটাই হচ্ছে এক রকমের দান। স্বাভাবিকভাবে এই বিষয়ে সচেতন থাকা। দান ও ধ্যান ও পরায়ণ, আর মনকে একাগ্র করার চেষ্টা বারবার করা। যত্র যত্র মনোজাতি, যেখানে যেখানে মন চলে যাবে, তেভ্য তেভ্য, সেখান থেকে তাকে বলছে তদ বীজত্বে নিয়োজয়েত। যেষু যেষু প্রদেশেষু মনো মজ্জতি বালবৎ তেভ্য তেভ্য সমুদ্ধৃত তদ বীজত্বে নিয়োজয়েত।
যেষু যেষু প্রদেশেষু মনোমজ্জতি বালবৎ। বালবৎ মানে হচ্ছে বালকের মতন। বলছে শিশুরা কি করে, এখানে সেখানে ছুটে যায়, সেদিকেই বেশি ছুটে যায় যেখানে সবচাইতে বেশি বিপদ। আগুন দেখলে তারা সেদিকে ছুটে যাবে, জল দেখলে সেখানে ছুটে যাবে। এই আগুন মৃত্যুর কারণ, জল মৃত্যুর কারণ, কিন্তু ছোটরা বোঝে না, তারা একেবারে হামাগুড়ি দিচ্ছে, সে ওই জলের দিকে আগুনের দিকেই ছুটে যাচ্ছে। কিন্তু সেটি দেখেও কি বড়রা স্থির থাকবেন? না। যেখানে যেখানে চলে যাচ্ছে এরকম বিপদ সংকুল জায়গায় বড়রা কি করেন, তাকে রক্ষা করার জন্য সেখান থেকে ধরে ধরে এনে যেটি নিরাপদ স্থান সেখানে তাকে থাকার ব্যবস্থা করছেন, আটকে রাখার চেষ্টা করছেন। যেষু যেষু প্রদেশেষু মনোমজ্জতি বালবৎ। মনটাও সেরকম নানান দিকে ছুটে বেড়াবে, বিশেষ করে ইন্দ্রিয় ভোগের দিকে ছুটে বেড়াবে। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ চারিদিকে এমন সব হাতছানি রয়েছে, প্রলোভন রয়েছে, ইন্দ্রিয়ের সেখানে আকর্ষণের বস্তু রয়েছে, সেগুলো সব সময় তাকে চালিত করছে, তাকে আকর্ষণ করছে, নিজের যে সংকল্প সেখান থেকে তাকে বিচ্যুত করার চেষ্টা করছে প্রতি মুহূর্তে। তাই সেই আকর্ষণের জায়গাগুলো থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে, প্রতিহত করার চেষ্টা করতে হবে। যেষু যেষু প্রদেশেষু মনোমজ্জতি বালবৎ তেভ্য তেভ্য সমুদ্ধৃত। যেখানে চলে যাচ্ছে সেখান থেকে তাকে ধরে এনে তাকে উদ্ধার করে তদ বীজত্বে নিয়োজে, যেটি হচ্ছে নিরাপদ স্থান, সেখানে তাকে রাখতে হবে। এগুলো হচ্ছে মূল কথা, হচ্ছে সংযত জীবনযাপন। সংযত জীবনযাপন করলে কি হয় বলা হচ্ছে, শান্তিং কান্তিম স্মৃতিম জ্ঞানম আরোগ্যম চাপি সন্ততিম যা ইচ্ছতি মহদ্ধর্মম ব্রহ্মচর্যম সমাচরেত। এমন কেউ আছে যে আমি আপনি শান্তি চাই না? প্রত্যেকে শান্তি চাই। বলছে হ্যাঁ, তোমার শান্তি করায়ত্ত হবে। কি করলে শান্তি আসবে? বলছে তুমি শুধু সংযত জীবনযাপন করে দেখো, অসংযত হইও না, উশৃঙ্খল হইও না, দেখবে এমনি তুমি শান্তি লাভ করবে, আনন্দে থাকবে। কান্তিম, কান্তি হচ্ছে লাবণ্য। আমার রূপটা কালো হতে পারে, কিন্তু আমি সবসময় চাই শরীরের মধ্যে একটা লাবণ্য থাকবে, একটা দীপ্তি থাকবে, একটা ঔজ্জ্বল্য থাকবে। কান্তি চাই আমি। বলছে হ্যাঁ, তুমি কান্তির অধিকারী হতে পারবে, শান্তির অধিকারী হতে পারবে, কান্তির অধিকারী হতে পারবে। স্মৃতিম, আমি আপনি কোনোটা ভুলে যেতে চাই না। বলছে হ্যাঁ, তুমি শ্রুতিধর হবে, স্মৃতিধর হবে, একবার যেটি শিখবে সেটি আর ভুলবে না। কি করলে হবে না? শুধু সংযত জীবনযাপন করো। সংযত জীবনযাপন করলে তুমি স্মৃতিধর শ্রুতিধর হতে পারবে। জ্ঞান লাভ করতে চাই আমরা, কেউ মূর্খ থাকতে চাই না। হ্যাঁ, তুমি আমি অবশ্যই জ্ঞানী হতে পারবো। কি করলে হবে? একটাই হচ্ছে উপায়, সংযত জীবনযাপন করা। সংযত জীবনযাপন করলে জ্ঞান লাভ অনেক সহজতর হয়ে যায়। জ্ঞানম আরোগ্যম, আমি আপনি অসুস্থ হতে চাই না, সুস্থ থাকতে চাই। সুস্থ থাকার জন্য কি করতে হবে? অন্য যাই করো না কেন তুমি সংযত হও, দেখবে অনেক বেশি সুস্থ থাকবে। আরোগ্যম চাপি সন্ততিম, আমরা সবাই সুসন্তান হতে চাই, কেউ কুসন্তান হতে চাই না। সুসন্তান হতে হলে কি করতে হবে না? সেই একই উপায়, একটি কি সংযত জীবনযাপন করতে হবে। 25 বৎসর বয়স পর্যন্ত বলছে ব্রহ্মচারী ব্রহ্মচারিণী জীবন। ব্রহ্মচারী ব্রহ্মচারিণী জীবন মানেই হচ্ছে সংযত জীবন, পবিত্র জীবন, শুদ্ধ চিন্তা, শুদ্ধ মানসিকতা নিয়ে থাকা। এটি যদি আমরা অনুশীলন করি, চর্চা করি, চিন্তনে মননে শয়নে স্বপনে, তাহলে কি হবে না? শান্তিং কান্তিম স্মৃতিম জ্ঞানম আরোগ্যম চাপি সন্ততিম, এগুলো সুসন্তান হতে পারবো, আরোগ্যের অধিকারী হতে পারবো, শান্তি লাভ করব, কান্তি লাভ করব, স্মৃতি লাভ করব, জ্ঞান লাভ করব, এগুলো সব কিছুর অধিকারী হব। ব্রহ্মচর্যম সমাচয়, যদি আমি আপনি ব্রহ্মচারী ব্রহ্মচারিণী জীবন যাপন করি,
শুদ্ধ জীবন যাপন করি। শান্তিং কান্তিম স্মৃতিম জ্ঞানম আরোগ্যম চাপি সন্ততিম যা ইচ্ছতি মহদ্ধর্মম ব্রহ্মচর্যম সমাচরেত। তাহলে ভালো ছাত্রের গুণ হচ্ছে সেই ছাত্র ব্রহ্মচারী হবে, ছাত্রী ব্রহ্মচারিণী হবে, শিষ্য তিনি ব্রহ্মচারীর জীবন সংযত জীবন যাপন করবেন, যিনি শিষ্যা তিনিও সংযত জীবন যাপন করবেন। ভালোভাবে চিন্তা করলে দেখা যাবে ভালো ছাত্র বা ভালো শিষ্য হতে গেলে বর্তমান যুগেও শিক্ষার্থীদের মধ্যে এই গুণগুলি থাকা সমানভাবে প্রাসঙ্গিক। কোনগুলো বলা হয়েছে? পুণ্যবান, ধার্মিক, শুদ্ধ, গুরু ভক্ত, জিতেন্দ্রিয়, শিষ্য, যোগ্যা ভবেৎসাহি, দান ধ্যান পরায়ণ। অনুরূপভাবে আরও কিছু গুণের কথা আরেকটি শ্লোকে বলা হয়েছে। শিষ্যের গুণ কি কি? না, শান্ত, বিনীত, শুদ্ধাত্মা, শ্রদ্ধাবান, ধারণক্ষমঃ, সমর্থশ্চ, কুলীনশ্চ, প্রাজ্ঞ, সচ্চরিতো যতিঃ, এবমাদি গুণৈর্যুক্ত শিষ্যো ভবতি নান্যথা। কোন কোন গুণ থাকলে আমি ভালো শিষ্য হতে পারবো? না, প্রথমে বলা হয়েছে শান্ত হতে হবে, সমগুণ বিশিষ্ট অর্থাৎ অন্তরিন্দ্রিয়ের নিগ্রহ বিশিষ্ট ও বিনয়যুক্ত, বিনীত হতে হবে। বিনয় নম্রতা হচ্ছে ভালো শিষ্যের লক্ষণ। শান্ত থাকা ভালো শিষ্যের লক্ষণ। শুদ্ধাত্মা, পবিত্রতা। স্বামী বিবেকানন্দ বলছেন, হলিনেস ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড ডিভাইনেস্ট পাওয়ার ইন আর্থ অ্যান্ড ইন হেভেন। স্বর্গ এবং মর্তের মধ্যে সবচেয়ে বড় শক্তি হচ্ছে হলিনেস বা পবিত্রতা। আরেকটি কথায় স্বামীজি বারবার বলেছেন, ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস। Wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof. Equipped with these, one individual is able to face the whole universe in opposition. ট্রুথ হচ্ছে সত্যে থাকতে হবে, পিওরিটি হচ্ছে পবিত্রতা অবলম্বন করতে হবে, অ্যান্ড আনসেলফিশনেস নিঃস্বার্থপর হতে হবে। হচ্ছে সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা। এই তিনটি গুণ যদি কারো থাকে, সূর্যের নিচে এবং সূর্যের ওপরে এমন কোনো শক্তি নেই তাকে হচ্ছে নুব্জ করতে পারে, তাকে পরাভূত করতে পারে। আর এই তিনটি গুণ দ্বারা যদি কেউ সজ্জিত হয়, সত্য দিয়ে, নিঃস্বার্থপরতা দিয়ে এবং পবিত্রতা দিয়ে যদি কেউ সজ্জিত হয়, তাহলে যদি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তার বিরুদ্ধে দাঁড়ায়, এই একক ব্যক্তিত্ব যার মধ্যে সত্য রয়েছে, পবিত্রতা রয়েছে এবং নিঃস্বার্থতা রয়েছে, তিনিই জয়ী হবেন, ওই বিরুদ্ধ শক্তি পরাভূত হবেই হবে। সেজন্য বলছে ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস। Wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof. Equipped with these, one individual is able to face the whole universe in opposition. সেজন্য এই পবিত্র শুদ্ধাত্মা হতে বলছেন। ভালো শিষ্য হতে হলে, ভালো ছাত্র হতে হলে তাকে শুদ্ধ পবিত্র হবার চেষ্টা করতে হবে। ধারণক্ষম, ধারণা করার মস্তিষ্ক। স্বামীজি বলছেন, হেড টু কনসিভ আইডিয়াস, হার্ট টু ফিল অ্যান্ড হ্যান্ড টু ওয়ার্ক ইট আউট। অপূর্ব সুন্দর ভাবনা, হেড টু কনসিভ আইডিয়াস হচ্ছে ধারণা করবার মস্তিষ্ক চাই। দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভি। খুব তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হতে হবে। দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধা, সেই পরম ব্রহ্ম বস্তু জ্ঞান প্রজ্ঞা লাভ করতে হলে বলছে অগ্রয়া বুদ্ধা, খুব তীক্ষ্ণ বুদ্ধির দরকার। দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধা। সূক্ষ্ময়া, খুব সূক্ষ্ম বুদ্ধি, সাটল সব ইন্টেলেক্ট থাকতে হবে। সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভি, একবারে খুব গভীরে
মনন করতে করতে, শ্রবণ মনন নিদিধ্যাসন করতে করতে একটা বিষয়ের গভীরে প্রবেশ করা। নক অ্যান্ড ইট শ্যাল বি ওপেনড আনটু ইউ, টোকা মারলে ঘর খুলবে। কিন্তু আমি আপনি দরজায় যদি টোকা নাই মারি তাহলে কি করে সেই দরজা খুলবে? সেই দরজার ভেতরে ঘরে প্রবেশ করলে সেখানে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার, কিন্তু সেই অফুরন্ত ভাণ্ডার খোঁজার জন্য একবারে মন যেন ছটফট করবে। বলছে যে কতটা একাগ্র হতে হবে, কতটা আন্তরিক হতে হবে। সেই গুরু শিষ্যকে তার আন্তরিকতা কেমন হবে বোঝাতে গিয়ে বললেন চলে যাই, স্নান করতে যাই। স্নান করতে গেছেন, নদীতে নিয়ে গেছেন। এবারে যেই শিষ্য জলে ডুব দিয়েছে অমনি গুরু এই শিষ্যের মাথায় হাত চেপে দিয়েছেন। এবারে সে শ্বাস গ্রহণ করার জন্য একেবারে প্রাণ যায় যায়, সে সমস্ত শরীর মন বুদ্ধি যা কিছু সব দিয়ে সে চাইছে কি করে জল থেকে উপরে উঠে সে শ্বাস গ্রহণ করতে পারে, কিন্তু গুরুদেব তাকে চেপে ধরে আছেন, কিছুতে উঠতে দিচ্ছেন না। খানিকটা পরে যখন নাকি তিনি তাকে উপরে ওঠার সুযোগ করে দিলেন, তখন জিজ্ঞেস করলেন যে কীরকম বোধ হচ্ছিল। বলছিল প্রাণ একেবারে আটু বাটু করছিল। যেরকম যখন নাকি ভগবান লাভের জন্য তোমার মন প্রাণ আটু বাটু করবে, তখন হচ্ছে ভগবানকে লাভ করতে পারবে। এই বিদ্যা শিক্ষার ক্ষেত্র যখন নাকি না এই বিদ্যা আমি অধিগত করবই, আয়ত্ত করবই, এরকম তার শয়নে স্বপনে ভাব ভাবনা আসবে, তখন সেই বিদ্যা তার অধিগত হবেই হবে। তার জন্য তাহলে কঠোর পরিশ্রম আর হচ্ছে আন্তরিকতা, বলা হয়েছে সিনসিয়ার টু দ্য ব্যাকবোন। কিছু কিছু স্বামীজি চেয়েছিলেন কীরকম সব বীর্যবান, সম্পূর্ণ অকপট, বিশ্বাসী এরকম যুবক চাই। স্ট্রং, ভিগুরাস, বিলিভিং young man, sincere to the backbone. বলছে 100 such and the world shall be revolutionized. এই জগতের ভাবস্রোতকে পাল্টে দিতে পারবো, স্বামীজি বলছেন। যদি আমি 100টি যুবক পাই তাহলে জগতের ভাবস্রোতকে পাল্টে দিতে পারি। কিন্তু 100টি যুবক কেমন হবেন? বলছে স্ট্রং, তারা হবে ভীষণ বীর্যবান, শক্তিশালী। ভিগুরাস, ওই একই শক্তি, সাহস, শৌর্য, বীর্যের অধিকারী হবে। স্ট্রং, ভিগুরাস, বিলিভিং, বিশ্বাসী, আত্মবিশ্বাসী। ঈশ্বরে বিশ্বাসের চাইতে আত্মবিশ্বাসের উপর বেশি গুরুত্ব দিয়ে। স্ট্রং, ভিগুরাস, বিলিভিং ইয়াং ম্যান অ্যান্ড সিনসিয়ার টু দ্য ব্যাকবোন। সম্পূর্ণ অকপট হতে হবে। না আমি বিদ্যা লাভ করব, আমি জীবনে সুন্দর মানুষ হয়ে উঠব, এই মূল্যবোধ সম্পন্ন হতে হবে। আর এটি মাঝে মাঝেই বলি, এরকম যদি একটি ছেলে মেয়ে যদি সত্যিকারে ভালো মানুষ হয়, কি হয় বলতে গিয়ে বলা হয় কুলম পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চতেন নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম যেষাম কুলে বৈষ্ণব নাম ধেয়। একটি বংশে একটি ছেলে বা মেয়ে যদি মানুষ হয়, কুলম পবিত্রম, বংশটা পবিত্র হয়ে যায়। জননী কৃতার্থা, গর্ভধারিণী জননী নিজেকে কৃতার্থ জ্ঞান করেন। আমি আর কিছু না পারি, একটি দেব শিশুকে এই পৃথিবীতে রেখে গিয়েছি যে নিজের স্বার্থে বাঁচে না, সে সকলের কল্যাণে, সকলের উন্নতির জন্য, সকলের সাফল্যের জন্য সে জীবনযাপন করে, সকলের মঙ্গলের জন্য জীবনযাপন করে। তাহলে কুলম পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চতেন। এই পৃথিবী ধরিত্রী মাতা নিজেকে পুণ্যবতী জ্ঞান করেন। আমার পৃষ্ঠে এমন দেব শিশু খেলে বেড়াচ্ছে যে শুধুমাত্র নিজের স্বার্থে বাঁচবে না, সে সকলের স্বার্থ দেখবে, সকলের হিতাকাঙ্ক্ষী হবে, মঙ্গলাকাঙ্ক্ষী হবে। সর্বেষাম চ সুধী নিত্যম সর্বেষাম চ হিতে রত কায়েন
मनसा वाचा सधर्मम वेद जाजले सर्वेषां च सुहृद नित्यम, যে সকলের সুহৃদ, सर्वेषां च हिते रत, সকলের হিতে মঙ্গলে রত, কায়েন মনসা বাচা, কায় মনোবাক্যে সকলের হিতে রত, সকলের মঙ্গলে রত, সকলের কল্যাণ চায়, এরকম সধর্ম বেদ যাজলে, সেটাই হচ্ছে সত্যিকার ধর্ম বলে যাজলকে উপদেশ দান করা হচ্ছে। सर्वेषां च सुहृद नित्यम सर्वेषां च हिते रत कायेन मनसा वाचा सधर्मम वेद जाजले। যাই হোক, তাহলে শান্ত, বিনীত, শুদ্ধাত্মা, শ্রদ্ধাবান, ধারণক্ষম, সমর্থশ্চ, খুব অ্যাবল শক্তিশালী হবে, কুলীনশ্চ, খুব শুদ্ধাচারী হবে, প্রাজ্ঞ, যিনি জ্ঞানের অনুশীলন করবেন, সচ্চরিত যতি, সচ্চরিত্র সংযত জীবনযাপন করবেন, এবং আদি গুণৈর্যুক্ত শিষ্য ভবতি নান্যথা, এই গুণগুলো থাকলে সত্যিকারে সে শিষ্য হয়, সত্যিকারে ভালো ছাত্র হয়। সমগুণ বিশিষ্ট অর্থাৎ অন্তরিন্দ্রিয়ের নিগ্রহ বিশিষ্ট ও বিনয়যুক্ত, চিত্তশুদ্ধি বিশিষ্ট, শাস্ত্রে দৃঢ় বিশ্বাসী ও মেধাবী, বিহিত কর্মানুষ্ঠানক্ষম, আচারাদি গুণযুক্ত, বিশেষ দর্শী, সচ্চরিত্র, যত্নশীল ইত্যাদি গুণ বিশিষ্ট হলে আদর্শ শিষ্য হয়, অন্যথা হয় না। শিষ্য কথাটির ইংরেজি প্রতিশব্দ ডিসাইপল, মনে রাখার সুবিধার জন্য এই ইংরেজি শব্দটিকে অবলম্বন করে ভালো ডিসাইপলের কতগুলো লক্ষণ নিচে দেওয়া হলো বলে বলা হয়েছে। ইংরেজি কতগুলো শব্দ বলা হয়েছে। ভালো শিষ্য হতে হলে কি হয়? ডি ফর ডিসিপ্লিনড অ্যান্ড ডিলিজেন্ট, ভালো শিষ্য অবশ্যই খুব সুশৃঙ্খল জীবনযাপন করবে, পরিশ্রমী হবেন। আই ফর ইনক্লিন টু হ্যাভ পিউরিটি অফ হার্ট, অন্তরের পবিত্রতার জন্য তার একটি সুন্দর মানসিকতা থাকবে, একটা আগ্রহ থাকবে, না তিনি পবিত্র হবেন। এটা হচ্ছে আই ফর ইনক্লিন টু হ্যাভ পিউরিটি, আই দিয়ে। এস ফর সার্ভস গুরু গড অ্যান্ড ডিভোটিস, তিনি সেবাপরায়ণ হবে, গুরুর প্রতি শ্রদ্ধা, সেবা, ভগবানের প্রতি, ভক্তের প্রতি সেবার মনোভাব থাকবে, এই সার্ভিস অ্যাটিটিউড থাকবে, তবে তিনি ভালো শিষ্য। সি ফর কেয়ারিং টু জীবস, অন্যের প্রতি দয়াশীল হবে। দয়া ধর্ম কি মূল है, পাপ মূল অভিমান, তুলসী দয়া ন ছড়িয়ে জন্তক ঘট মে প্রাণ, সেজন্য কেয়ারিং হবেন। আই ফর ইন্দ্রন, অন্তর্মুখী হবে, বাইরের যে আমাদের বহির্মনস্কতা সেটাকে দূর করতে হয়, বহির্মুখী মনোভাব আমাদের। শাস্ত্র বলছে যেন ভগবান আমাদের প্রতি বিদ্বেষ করেছেন, পরাঞ্চিখানি ব্যতিনাথ স্বয়ম্ভু কশ্চিৎ পরাম পশ্যতি নান্তরাত্মা, বাইরের দিকে আমরা দেখি, ভেতরের দিকে আমরা প্রবেশ করি না, কিন্তু যে যত অন্তর্মুখী হব সে তত জ্ঞান লাভ করতে পারবে। ইন্দ্রন, আই ফর ইন্দ্রন। পি ফর প্রেয়ারফুল, প্রার্থনাপরায়ণ জীবনযাপন হবে। এল ফর লাভিং, আমাদের ভালোবাসা থাকবে, বিদ্যার প্রতি ভালোবাসা, ভালো কাজের প্রতি ভালোবাসা। ই ফর এনথুসিয়াজম বা এনথুসিয়াস্টিক হতে হবে, উৎসাহী জীবনযাপন করতে হবে। তাহলে ভালো শিষ্যের গুণাবলী হচ্ছে ডি ফর ডিসিপ্লিনড, আই ফর inclined to have purity, S for services to Guru, God and devotees, C for caring to jivas, I for Indran, P for prayerful, L for loving and E for enthusiastic. এই গুণগুলো থাকলে আমি আপনি ভালো শিষ্য, ভালো ছাত্র হতে পারব। আমরা ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি আমরা যেন আদর্শ ছাত্র হতে পারি, আদর্শ শিষ্য হতে পারি। আদর্শ ছাত্র, আদর্শ শিষ্য হওয়া মানে একটি সুন্দর জীবন তৈরি করা, সত্যিকারের মানুষ হয়ে ওঠা। এই মূল্যবোধে আমরা নিজেদেরকে মূল্যবোধ সম্পন্ন করলে নিজের কল্যাণ, দেশের কল্যাণ, সমাজের কল্যাণ। ঠাকুরমা স্বামীজি আমাদের এই আদর্শ শিষ্য, আদর্শ ছাত্র হবার সেই শুভ বুদ্ধি, শুভ শক্তি দান করুন। মূল্যবোধে ধন্য জীবন, এই পুস্তকটিতে আলোচনা হলো।
যাদের মনে হবে এই পুস্তকটি পাঠ করলে নিজের জীবনের উন্নতি হবে, তারা এই গ্রন্থটি এই স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস থেকে সংগ্রহ করতে পারেন। রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন কেন্দ্র এই বইগুলো আস্তে আস্তে পাঠানো হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা অনেকে নিয়ে যাচ্ছেন। এই পুরস্কারের বই হিসেবে, উপহারের বই হিসেবে ব্যাপকভাবে বইটি নিয়ে যাচ্ছেন। এক একটা স্কুলে 50টি, 100টি, 75টি এরকম বই এর মধ্যে অনেক জায়গায় নিয়ে গিয়েছেন, নিয়ে যাচ্ছেন। তা মূল্যবোধে ধন্য জীবন, আমরা যেন মূল্যবোধে জীবনকে ধন্য করতে পারি। নমস্কার সকলকে, ভালো থাকবেন। রাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।